বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আসামে দুর্গুড়ায় বিধানসভা নির্বাচন, ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির, তেজস্বীকে আমন্ত্রণ জানিয়ে বিজেপিকে বার্তা বিপিএফের। দুঃস্বপ্ন ফিরল দেবভূমে, ধ্বংসের মাঝেও অবিশ্বাস্য উদ্ধারে বাঁচলেন 16 জন। টিকরি সীমান্তে ফের আত্মঘাতী এক কৃষক, উদ্ধার সুইসাইড নোট। জুট হচ্ছে না বাম কংগ্রেসের সঙ্গে, একা লড়াইয়ের পথে আব্বাস সিদ্দিকী। সরকারের সমর্থনে সচিন লতাদের টুইট করতে বাধ্য করা ঠিক হয়নি কেন্দ্রের, কটাক্ষ রাজ ঠাকরের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ড্রাইভিং লাইসেন্সের জন্য দিতে হবে না টেস্ট, নতুন নিয়ম নিয়ে সাধারণের মতামত জানতে চায় সরকার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। আসামে দুর্গুড়ায় বিধানসভা নির্বাচন, ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। এদিকে শরিকদের সঙ্গে বেশ কিছু বিষয়ে মতান্তর হয়েছে হিমন্ত বিশ্ব শর্মাদের। এই পরিস্থিতিতে বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের একটি পদক্ষেপ শাসক দলকে জোরালো বার্তা দিল। বড়োল্যান্ড চুক্তি স্বাক্ষর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডির প্রধান তেজস্বী যাদবকে আমন্ত্রণ গিয়েছে বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের পক্ষ থেকে। বিপিএফের তরফে হাগ্রামা মহিলারই তেজস্বী যাদবকে আমন্ত্রণপত্র দিয়েছিলেন। আমন্ত্রণপত্রে তিনি লিখেছেন, 2003 সালের 10 ফেব্রুয়ারি বড়োল্যান্ড কাউন্সিল গড়ে ওঠে। এরপর প্রত্যেক বছর বিপিএফের পক্ষ থেকে এই দিনটিকে বড়োল্যান্ড চুক্তি স্বাক্ষর দিবস হিসেবে পালন করা হয়। এই বছরও কোকরাঝাড় জেলার বিশমুড়িতে এই দিনটি উদযাপন করতে চলেছে। আমি আপনাকে এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি। গত ডিসেম্বরে বড়োল্যান্ড কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও বিপিএফের বন্ধুত্বে চিড় ধরেছিল। নির্বাচনে আলাদাই লড়াই ছিল বিপিএফ, তবে এখনো বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরোয়নি তারা। এবার তাদের এই পদক্ষেপ ঘিরে স্বাভাবিকভাবেই আসামে রাজনৈতিক জলগুলা শুরু হয়েছে। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির দিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আরজেডি। বিহারে মহাজোটের অন্যতম কাণ্ডারিও ছিলেন তেজস্বী যাদব। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে আসামের 25 থেকে 30টি আসনে প্রার্থী দিতে চাইছে আরজেডি। সেক্ষেত্রে বিপিএফের অনুষ্ঠানে তেজস্বী যাদবকে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, আসামের জনসংখ্যার একটি বড় অংশ বিহারের ভূমিপুত্র, ফলে সমীকরণ ক্রমেই স্পষ্ট হচ্ছে। এই অবস্থায় বিপিএফের পক্ষ থেকে তেজস্বীকে কার্যত জামাই আদর করে রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিয়েছে, এবার কি তবে আরজেডির হাত ধরতে চলেছে বিপিএফ? অপরদিকে দুঃস্বপ্ন ফিরল দেবভূমে, ধ্বংসের মাঝেও অবিশ্বাস্য উদ্ধারে বাঁচলেন 16 জন। কিছু বোঝার আগেই নিমেষে হিমবাহের স্রোত ভাসিয়ে নিয়ে গেল সর্বস্ব। জলের তুড়ে ধ্বংসলীলা চতুর্দিক জুড়ে ফিরল 8 বছর আগের ভয়াবহ স্মৃতি। আচমকা তুষারদোষে বিপর্যয় উত্তরাখণ্ডে। যোশীমঠে নন্দাদেবীর হিমবাহ ফাটা জলের তুড়ে 10, নিখোঁজ 150-এরও বেশি মানুষ। অলকানন্দা থেকে উদ্ধার হয়েছে 10 জনের শবদেহ। এনডিআরএফের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধার কাজে আইটিবিপির জওয়ানরাও, উদ্ধার কার্যে হাত লাগিয়েছে বায়ুসেনা ও নৌবাহিনীর জওয়ানেরা। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আরও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। গুরুতর জখমদেরও 50,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। শনিবার রাতেই জারি করা হয়েছিল সতর্কবার্তা। 4, 5, 6 ফেব্রুয়ারি 3 দিন ধরে ওই এলাকায় চলেছিল বৃষ্টিপাত, সঙ্গে তুষারপাত। তারপরে শনিবার রাত 10:55 ভাঙ্গে যোশীমঠে নন্দাদেবীর হিমবাহ। রবিবার সকালে সেই 10 আরও ভয়াবহ আকার নেয়। হিমবাহ ভেঙে পড়ার পর প্রবল তুড়ে জল নেমে আসতে শুরু করে চামোলি জেলার তপবন এলাকার রানীগ্রামে। ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের উপর হিমবাহ ভেঙে পড়ার ফলে জলে ভেসে গিয়েছে আশেপাশের বাড়িসহ গোটা এলাকা। জলের দাপটে রেইনিগ্রাম এলাকায় হাইড্রো পাওয়ার প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বহু শ্রমিক এখনো নিখোঁজ। তবে শুধু দুঃখের খবরই নয়, ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যেও প্রজ্বলিত আশার দ্বীপ। হিমবাহের স্রোতে টানেলের মুখ বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে ফিরেছেন 16 জন কর্মী। একেই বলে মিরাকেল। এমন ম্যাজিকের আশাতেই বুক বেঁধে আরও নিখোঁজদের পরিবার। এখন নতুন করে দুর্যোগের সম্ভাবনা না থাকলেও সতর্ক প্রশাসন। ক্ষতিগ্রস্ত অঞ্চলে আটকে পড়া ব্যক্তিদের সাহায্যে
600 জন সেনাবাহিনীর কর্মীকে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে রয়েছে 2টি মেডিকেল দল ও একটি ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। ঋষিকেশ অবধি অলকানন্দার দুপাশ থেকে মানুষদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অলকানন্দা গঙ্গায় মেশায় উত্তরপ্রদেশ বিহার প্রশাসনকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। অপরদিকে কেন্দ্রের বিতর্কিত 3 কৃষি আইনের প্রতিবাদে ফের আত্মঘাতী হলেন এক কৃষক। রবিবার দিল্লিতে টিকরি সীমানায় 52 বছর বয়সী এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই কৃষকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত 2 মাসেরও বেশি সময় ধরে দিল্লি লাগোয়া সীমানায় 3 কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে সামিল দেশের অন্নদাতারা। পাঞ্জাব হরিয়ানা থেকে আসা কয়েক হাজার কৃষকদের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। কৃষি আইনের প্রতিবাদে এর আগেও কয়েকজন কৃষকের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। কৃষি আইন বাতিল না হলে আন্দোলন চলবে বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা। এই প্রেক্ষিতে ফের এক কৃষকের আত্মহত্যার খবর নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। কয়েকদিন আগে রাকেশ টিকায়ত সিঙ্গু সীমানায় কৃষকদের উদ্দেশ্যে বলেছিলেন, আমাদের স্লোগান কানুন ওয়াপসি নেহি তো ঘর ওয়াপসি নেহি। অপরদিকে জুট হচ্ছে না বাম কংগ্রেসের সঙ্গে, একা লড়াইয়ের পথে আব্বাস সিদ্দিকী। ডেডলাইন ছিল 7 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার। ঠিক কত আসন আব্বাস সিদ্দিকীকে ছাড়া হবে তা চূড়ান্তভাবে জানানোর কথা ছিল বাম এবং কংগ্রেসের। এদিন দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম সদর দপ্তরে বৈঠক করলেন সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। ডাকা হলো না আব্বাস সিদ্দিকীকে, জানানো হলো না কত আসন ছাড়া হবে। তাই আপাতত জুট হচ্ছে না ধরে নিয়ে একা চলার পথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। রবিবার দুপুর 12টা নাগাদ মুজাফফর আহমেদ ভবনে পৌঁছে যান অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান। সিপিএমের তরফে ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র। আগে থেকেই এই বৈঠকে শরিকদের রাখা হবে না বলে ঠিক হয়েছিল। ইতিমধ্যেই 193টি আসন ভাগ হয়ে গিয়েছিল। বাকি 101টি আসনের জন্যই এদিনের বৈঠক রাখা হয়। শরিকদের মধ্যে আসন ভাগ করে দেওয়ার পর এবং কংগ্রেসের দাবি মেনে আসন ছাড়ার পর আব্বাসকে দেওয়ার মতো আসন থাকছে না। আলিমুদ্দিন সূত্রে এমনটাই খবর। একথা জানার পর কুবে ফেটে পড়েন ফুরফুরার পীরজাদা। ফোনে তিনি বলেন, আমরা একা লড়ব, যেখানে যেখানে প্রার্থী দেব সেখানে 25, 30 বা 50 হাজার ভোট কাটব। ওরা যখন বন্ধুত্বের হাত বাড়ালো না, আমরা আমাদের মতোই লড়ব, তাতে যা হয় হবে। আব্বাস সিদ্দিকীর হিসেব, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মালদহ, মুর্শিদাবাদে তাদের সংগঠন আছে। তাই এই সব জায়গায় আইএসএফ প্রার্থী দিলে বাম কংগ্রেসের লড়াই সহজ হবে না। যদিও কংগ্রেস সূত্রে বলা হচ্ছে আব্বাসের সঙ্গে আলোচনার পথ খোলা আছে এখনো। বাম কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত হলেই আব্বাসের সঙ্গে কথা বলা হবে। অপরদিকে সরকারের সমর্থনে সচিন লতাদের টুইট করতে বাধ্য করা ঠিক হয়নি কেন্দ্রের, কটাক্ষ রাজ ঠাকরের। কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন পপ তারকা রিহানা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। পাল্টা টুইট করেন সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকররা। এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ উঠছে সরকার নিজেদের দিকে সমর্থন টানতে সচিন লতাদের টুইট করতে বাধ্য করেছিল সরকার। এবার সেই অভিযোগ শোনা গেল মহারাষ্ট্র নবনির্মাণ সেনাপ্রধান রাজ ঠাকরের গলাতেও। কার্যত তাকে সমর্থন করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও। রাজ ঠাকরের কথায় সরকারের অবস্থানকে সমর্থন করে লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকরের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের টুইট করতে বাধ্য করা উচিত হয়নি কেন্দ্রের। এতে তাদের সম্মানহানি হচ্ছে। ওরা ভারতরত্ন সম্মানে সম্মানিত। মহারাষ্ট্র নবনির্মাণ সেনাপ্রধানের কটাক্ষ, রিহানা গ্রেটাদের মোকাবিলায় কেন্দ্রের সমর্থনে গলা ফাটানোর জন্য অক্ষয় কুমারের মতো অভিনেতাই যথেষ্ট ছিল। প্রায় একই সুর শোনা গিয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ারের গলাতেও। তার কথায়, কৃষকদের খলিস্তানি বা সন্ত্রাসবাদী বলার অধিকার সরকারের নেই, ওরা আমাদের প্রতিপালন করেন। ভারতীয় তারকাদের প্রতিক্রিয়া নিয়ে অনেকেই ক্ষিপ্ত। তাই সচিনদের উচিত অন্য কোনো বিষয়ে কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করা। এ নিয়ে পাল্টা শরদ পাওয়ারকে বিঁধেছেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। তার কথায়, শরদ পাওয়ার নিশ্চয়ই একই পরামর্শ রিহানা, গ্রেটা, মিয়া খলিফাদেরও দেবেন। প্রসঙ্গত, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় লাগাতার 2 মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। তাদের সমর্থনে মুখ খুলেছেন বিদেশি তারকারা। এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার কথায়, বহু তারকা এমন অনেক বিষয়ে কথা বলেছেন যে বিষয়ে তারা অনেক কিছু জানেন না। অপরদিকে ড্রাইভিং লাইসেন্সের জন্য দিতে হবে না টেস্ট, নতুন নিয়ম নিয়ে সাধারণের মতামত জানতে চায় সরকার।
ড্রাইভিং লাইসেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে এবং আপনি রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনাকে 5,000 টাকা জরিমানা দিতে হতে পারে। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স মেলাও আজকের দিনে একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে যখন থেকে সরকার অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করা শুরু করেছে, তখন থেকেই সমস্যা কিছুটা হলেও কমেছে। এমন পরিস্থিতিতে সরকার জনগণের সমস্যা বিবেচনা করে ড্রাইভিং লাইসেন্স তৈরির নিয়ম সহজ করতে চলেছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের নিয়ম অনুযায়ী এখনই ড্রাইভিং লাইসেন্স পেতে আপনাকে আরটিও অফিসে ড্রাইভিং পরীক্ষা দিতে হবে। আপনি যদি এই পরীক্ষায় ব্যর্থ হন, তবে কোনোভাবেই ড্রাইভিং লাইসেন্স পাবেন না। এমন পরিস্থিতিতে অনেক আবেদনের লাইসেন্স ফর্ম বাতিল হয়ে যায়। সবকিছু ঠিকঠাক থাকলে মন্ত্রক আগামী দিনে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রকে স্বীকৃতি দেবে। যারা এই ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলিতে ড্রাইভিং শিখবেন, তাদের লাইসেন্স কোনো পরীক্ষা ছাড়াই করা হবে। এজন্য পরিবহন মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে সাধারণ মানুষের পরামর্শ চাওয়া হয়েছে। আপনিও যদি আপনার পরামর্শ দিতে চান, তাহলে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের ওয়েবসাইটে পরামর্শ দিতে পারেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এই বিধি কার্যকর করার পরে সরকার ড্রাইভিং সেন্টারগুলির জন্য কিছু বিধি তৈরি করবে। যেসব ড্রাইভিং সেন্টারগুলি এই নিয়মগুলি অনুসরণ করবে, কেবলমাত্র সেই কেন্দ্রগুলি সরকার স্বীকৃতি দেবে এবং কেবলমাত্র সেসব ড্রাইভিং লাইসেন্সই বৈধ হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।